আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সারা বাংলাদেশে নির্বাচনোত্তর সহিংসতা ছড়িয়ে পড়েছে। বাগেরহাটে এক যুবককে নির্বাচনোত্তর সহিংসতায় পিটিয়ে হত্যা করা হয়েছে। হাতিয়াতে অনেক বাড়িতে চালাও পড়াও করা হয়েছে। কুমিল্লাতে নানা এলাকাতে একই রকম কাজ দেখা যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির বিসির বাসভবনের সামনে একই রকম নানা রকমের রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে নানা রকমের উস্কানিমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এগুলো সব নির্বাচন পরবর্তী বাংলাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। গত 17 মাসে যারা বাংলাদেশে মপতান্ত্রিক শাসনতন্ত্র তৈরি করেছিল তাদের উপর আধিপত্য বিস্তারের জন্যে যারা এখন ক্ষমতায় আসবে তাদের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা জানি ক্ষমতা মানে হচ্ছে গিয়ে অন্যের উপর অন্যের আধিপত্য বিস্তার করা। অ্যাটলিস্ট বাংলাদেশের মতো অসভ্য দেশগুলোতে এটাই হচ্ছে নিয়ম, যেখানে কোনো আইনের বেলায় নাই, যেখানে কোনো ন্যায় নীতির কোনো বালাই নাই। এই অবস্থায় আমাদের সামনের যে সরকার আসবে, বিএনপি সরকারের প্রধান জনাব তারেক রহমান আজকে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, যেখানে বিএনপি আওয়ামী লীগের মতো করেই সমান জনপ্রিয়, এই অবস্থায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয় ছাড়া কোনো বিকল্প তো কোনো দিকে ছিল না। এখন সেই নির্বাচনেই দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে বিশাল একটা অংশের মধ্যে একটা আলাপ আলোচনা আছে যে নির্বাচন কি মেটিকুলাস প্ল্যানের মতো করে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, এবং সেখানে জনাব তারেক রহমান বলেছেন যে জনগণকে কনভিন্স করাই হচ্ছে গিয়ে তার কাছে ইঞ্জিনিয়ারিং। জনগণকে তারা কনভিন্স করেছেন। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নানা রকমের কার্ডের প্রমিস করে জনগণকে কনভিন্স করেছেন যে তোমরা বিএনপির পক্ষে ভোট দাও। বিএনপি মানে হচ্ছে উন্নয়নের দল, বিএনপি মানে হচ্ছে অগ্রগামীর দল। আমরা দেখেছি এই সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ছিলেন, মির্জা আব্বাস ছিলেন, বিএনপির শীর্ষ পদে নানা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। এখন এই অবস্থায় তাকে আরও নানা গতানুগতিক অনেক কিছুই প্রশ্ন করা হয়। সার্ক নিয়ে প্রশ্ন করা হয়, সার্ক পুনরুজ্জীবনের চেষ্টা করবেন, এগুলো গদবাদা উত্তর। সার্ক বাংলাদেশে সর্বশেষ কবে হয়েছিল? মিনিমাম কম করে 20-25 বছর আগে হয়েছিল। 20-25 বছর অ্যাক্টিভ নাই। আর বড় দেশ যেটা আছে ভারত এবং পাকিস্তান, তারা সার্ক নিয়ে খুব একটা উৎসাহী না কেন, তারা দুজনের রায় বাদার। আমরা দেখেছি সার্ক বিশাল কোনো কিছু অ্যাচিভ করেনি। সুতরাং বাংলাদেশের জন্য কিছু নাই না, একটা বডি লাগে, যে বডিতে মানে তুমি যে অনেক বড় কিছু, তুমি যে সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশের জন্য ব্যাপার হচ্ছে সার্ক। আর ভারত পাকিস্তানের জন্য সার্ক না, তাদের আরও অনেক বড় বড় অর্গানাইজেশনাল বডি আছে যেগুলো নিয়ে তারা তাদের বিশালত্ব প্রকাশ করতে পারে। বাংলাদেশ নিজেদের মতো করে কিছু একটা করার চেষ্টা করতে পারে। সবার আগে বাংলাদেশ যদি নিজেকে সঠিকভাবে মূল্যায়িত করতে হয়, তাহলে তার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক শ্রমবৃদ্ধিটা দরকার। তার কর্মমুখী রাজনীতিতে চলে যাওয়া উচিত। সার্ক ফার্ক এগুলো খুব একটা কাজের না, কেননা এগুলা কাজ করতে হলে সবার আগে অর্থনৈতিক মুক্তিটা সবার আগে দরকার। অর্থনৈতিক মুক্তি যদি না আসে, জনগণের মধ্যে যদি দুই মুঠো খাওয়া সংস্থান না করতে পারে, সেই রাজনীতির তো কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস রাজনীতি। 54 বছর বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা ভ্যালুলেস রাজনীতি করেছে। এখন বাংলাদেশের সামনে রাজনীতি যদি সেই ভ্যালুলেস রাজনীতি হয়, সেই মন্ত্রণা পরিষদ যদি ভ্যালুলেস মন্ত্রণা পরিষদ হয়, সেই সংবাদ সম্মেলন সব কিছু যদি আবার সেই চাটার দলের চাটাচাটি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তনের কিছু আমরা দেখতে পাবো না। অলরেডি আমরা যে মন্ত্রণা পরিষদের যে তালিকাটা দেখে, সেই তালিকার মধ্যে দেখতে পাই যে মন্ত্রণা পরিষদ অলরেডি 50 জন পার হয়ে গেছে। কর্মসংস্থান এখান থেকে কি শুরু করেছে কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারবো। বাংলাদেশে কর্মসংস্থান কীভাবে বাড়ছে, গার্মেন্টসে কর্মচাঞ্চল্যতা ফিরে আসছে কিনা, অথবা বন্দরে প্রাণচাঞ্চল্য আসছে কিনা, বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীলতা আসছে কিনা, প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে কিনা। সুতরাং
সব দিক বিবেচনায় আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশের এই সরকারের উচিত হচ্ছে গিয়ে দেশের জন্য স্থিতিশীল নিয়ে আসে, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে চলার মতো একটা রাজনীতি তৈরি করা, এবং যারা রাজনীতির বাইরে ছিল, যাদেরকে এই নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, তাদেরকে বাংলাদেশের সমস্ত কার্যক্রমে সরকারের সিদ্ধান্তের মধ্যে ইনক্লুড করা, জুলাই সনদের আলোকে বাংলাদেশের সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। যদি সেটা না করা হয়, সমাজে অসন্তোষ দেখা দেবে। 50% মানুষকে এক পাশে ছড়িয়ে দিলাম, 25% মানুষকে আরেক দিকে ছড়িয়ে দিলাম, 25% মানুষ আমার সাপোর্টার আছে, তাদেরকে নিয়েই 75% মানুষের উপর স্টিম রোল চালালাম, তাহলে আলটিমেটলি সেটা সাস্টেইন করবে না, কখনো করেনি, কোনো সরকার সেটা করতে পারেনি এই ফিলোসফি ধরে। সুতরাং অংশগ্রহণমূলক রাজনীতি করাটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য গঠনমূলক রাজনীতি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।